বিসমিল্লাহির রহমানির রহিম। তো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগতম খালিদ ফিজিক্সের আরো একটি লেকচারে। তো এই লেকচারটাতে আমরা দেখব যে পুলি বা কপি কল রিলেটেড কিছু ম্যাথস। গত ভিডিওতে আমরা পুলি বা কপি কলের বেসিক কনসেপ্ট দেখে আসছি। এই ভিডিওতে ইনশাআল্লাহ এই রিলেটেড কয়েকটা ম্যাথ দেখবো, এন্ড খুব সুন্দর সুন্দর ম্যাথ আছে। তো ইশাক স্যারের বই থেকে একটা ম্যাথ দিছি। ইশাক স্যারের বই অ্যাকচুয়ালি জাস্ট একটাই পুলি বা কপি কলের, মানে কনসেপ্টগুলোর ভিতরে একটাই পুলি বা কপি করার ম্যাথ আছে, ওইটা দেখাবো নি। আর আমি বাইরে থেকে দুইটা ম্যাথ নিয়ে এসে এই পুলি বা কপি করার কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো দেখি প্রথম ম্যাথ যেটা আছে, প্রথম ম্যাথটা এরকম যে একটি ঘর্ষণহীন পুলির উপর সুতায় বেঁধে 5 কেজি ও 10 কেজি ভরযুক্ত। তো আচ্ছা ঠিক আছে, পুলিটা আমি আঁকে ফেলাই। এই সেই পুলির এক প্রান্তে 5 কেজি আর এক প্রান্তে 10 কেজি, আর এক প্রান্তে এক প্রান্তে 10 কেজি আর এক প্রান্তে 5 কেজি ভরযুক্ত। তো বলছে কি পুলিটিকে মুক্তভাবে চলতে দেওয়ার 2 সেকেন্ড পর সুতা কেটে দেওয়া হলো। এই যে এটা সেই পুলি, সেই পুলির এই প্রান্তটাতে যেহেতু বেশি ভর আছে সেহেতু এটা নিচের দিকে আসবে, এটা উপরের দিকে যাবে। তো এই যে এটা যে নিচের দিকে আসবে, এটা এ ত্বরণের নিচের দিকে আসবে আর এটা এ ত্বরণের উপরের দিকে যাবে। তো ছোটবেলায় যখন আমি এই টাইপের ম্যাথ দেখতাম তখন আমি ভাবতাম যে ঠিক আছে 10 বিয়োগ 5 করব, দেন যেটা থাকবে সেটার উপরে অভিকর্ষ ত্বরণ 9.8টা কাজ করবে, কিন্তু না, অ্যাকচুয়ালি না। এখানে যে ত্বরণটা থাকে এটা এই 9.8 হয় না, এটা ক্যালকুলেট করে বের করতে হয়। আমি তো গত ভিডিওতে দেখাইছি কনসেপ্টটা যে কেমনে ত্বরণের সূত্রটা বের করতে হয়। তো আমরা ত্বরণের সূত্রটা দেখে আসছিলাম a ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইনটু g। তো এখানে একটা শর্ত ছিল যে m1 ইজ গ্রেটার দ্যান m2, অর্থাৎ যেটা বেশি বড় হবে সেটাকে আমরা m1 ধরবো। তো গেল। তো এখানে খেয়াল করো, বলছে কি যে একটি ঘর্ষণহীন পুলির উপর সুতায় বেঁধে 5 কেজি এবং 10 কেজি ভরযুক্ত ছিল। তো পুলিটিকে মুক্তভাবে চলতে দেওয়ার 2 সেকেন্ড পর সুতা কেটে দেওয়া হলো। মুক্তভাবে চলতে দেওয়া হয়েছে কতক্ষণ? 2 সেকেন্ড, তারপরে সুতা কেটে দেওয়া হয়েছে। তো বলছে কি যে সুতা কাটার পর হালকা ভরের বস্তুটি আর কতটুকু উপরে উঠবে। এই যে হালকা বলতে কত, 5 কেজি। 5 কেজি ভরের যে বস্তুটা ছিল এটা উপরের দিকে একটা ত্বরণ প্রাপ্ত হয়েছিল, দেন ধরে 2 সেকেন্ড পরে এরকম একটা জায়গায় আছে ও ভি বেগ প্রাপ্ত হয়েছিল। তো এই ভি বেগ প্রাপ্ত হওয়ার পরে ও উপরের দিকে কিছুটা যাবে, তারপরে ওর বেগ শূন্য হয়ে যাবে। সো এই যে এই জায়গাটুকু কতটুকু উপরে উঠবে এটাই আমাদেরকে এইচ বের করতে হবে। তো আসো বের করি। এখান থেকে আগে ত্বরণটাকে বের করে ফেলতে হবে। আচ্ছা, ত্বরণ কেন বের করবো? ম্যাথ শুরু করার আগে তো হয়তো আমরা যদি সলভটা আগে থেকে না জানি সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো না যে হ্যাঁ আমাদেরকে ত্বরণটা বের করতে হবে। তো আমরা কি বের করব? দেখি আমাদের কি লাগবে, এই উচ্চতা লাগবে। উচ্চতার জন্য সূত্র কি? উচ্চতার জন্য যদি একটা ত্বরণ থাকে উচ্চতা বের করতে হয়, আর একটা যদি বেগ দেওয়া থাকে, বেগটা দেওয়া নাই এখানে, আমরা সেটা বের করব। তো খেয়াল করি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু, মাইনাস না, এই ক্ষেত্রে প্লাসই হবে, মানে আলটিমেট সূত্র হয়েছে -2as। এটা হচ্ছে সূত্র। এখন যদি ত্বরণের জায়গাতে মন্দন হয় সেক্ষেত্রে এখানে নেগেটিভ হয়, ওইটা ডিফারেন্ট কেস, হয়তো আসবে পরে। তো খেয়াল করো যে এই 2 সেকেন্ডে না, এখানে 2 সেকেন্ড, এটা এস এস আসবে না, যেহেতু সময় বের করতে হবে সেহেতু আমাদেরকে টি ইউজ করতে হবে, অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এই সূত্রটা ইউজ করতে হবে। এখন ভি ইকুয়াল টু ইউ আদিবেগ 0 ত্বরণ এ, এই যে এখানে এক ত্বরণটা লাগবে, এই যে এই সূত্রতে আছে দেখতেছি আমাদের এই ত্বরণ এটা লাগবে, আর সময় তো 2 দেওয়া আছে। তো ত্বরণ এ ইনটু টি হচ্ছে 2 সেকেন্ড, এটাকে আমরা বের করে ফেলবো। এটা কত? m1 মাইনাস m2 m1 প্লাস m2 ইনটু জি। তাহলে m1 হচ্ছে 10 মাইনাস m2 হচ্ছে 5, আর এখানে হবে 10 প্লাস 5 ইনটু জি এর মান 9.8। তাহলে এটা ক্যালকুলেট করলে আসবে 10 মাইনাস 5 10 প্লাস 5 ইনটু 9.8, 3.2667, 3.2667 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কি পেলাম? ত্বরণ পাইলাম। ত্বরণটা এখানে বসাই দেব, 3.2667। সো এটা ক্যালকুলেট করলে আসবে 3.2667 ইন্টু 2, 6.5334, 6.5334 এত মিটার পার সেকেন্ড। অর্থাৎ এইটা মুক্তভাবে চলতে দেওয়ার 2 সেকেন্ড পরে এই 5 কেজি ভরের বস্তুটা এরকম একটা জায়গায় এসে এই 6.5334 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করবে। তো এই বেগটার জন্য সেটা উপরে কিছুটা উঠবে। তো এই এখন উপরে উঠার উচ্চতাটাই বের করতে হবে। এখন খেয়াল করো, এখন যে সূত্র আমরা ইউজ করব সেটা হচ্ছে যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 জি
এইচ মাইনাস টু জি কেন আসলো? এখানে এটা থাকবে না, কারণ দেখো সুতা কেটে দেওয়া হয়েছে, এরকম একটা জায়গায় আসবার পরে সুতা কেটে দেওয়ার ফলে এই 5 কেজি ভরের বস্তুটার উপরে আর কিন্তু এই পুলির কোনো প্রভাব নাই, শুধুমাত্র প্রভাব থাকবে জি এর প্রভাব। সো জিটা কোন দিকে? নিচের দিকে। আর সরণ হবে কোন দিকে? উপরের দিকে। তার জন্য উপরের দিকটাকে আমরা পজিটিভ ধরবো, নিচের দিকটাকে নেগেটিভ। সো এখানে প্লাস টু জি এইচ হতো, কিন্তু যেহেতু জিটা নিচের দিকে সেহেতু আমরা মাইনাস টু জি এইচ ইউজ করবো। এখন খেয়াল করো যে বস্তুটা যখন এই বরাবর আসলো, তো ধরি এরকম একটা এইচ উচ্চতায় আছে, 5 কেজি ভরের বস্তুটার বেগ শূন্য হয়ে গেছে। সো এই শূন্য হয়ে যাওয়া পর্যন্ত কতটুকু এইচ উচ্চতা হবে সেটা বের করবো। সো এখানে ভিটা হবে 0, আর আদি বেগ ইউটা এই বেগটা হবে 6.5334। সো 6.5334 তারপরে স্কয়ার মাইনাস 2 ইনটু জি এর মান 9.8 ইনটু এইচ। সো এটা ক্যালকুলেট করলে এইচটাকে এক সাইডে রাখলাম, এই যে ধরি এই টোটাল -2 9.8 এইচ টোটালটাকে বাম সাইডে নিয়ে আসছি, দেন এটা ডান সাইডে ছিল, দেন এই 2 ইনটু 9.8 এটাকে ভাগ করে দিছি, তাহলে উপরে থাকবে 6.5334 তারপর স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.8 ইকুয়াল টু কত আসে? 6.5334 তারপর স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.8, 2.1778 2.1778 এত মিটার। তাহলে কি দাঁড়ালো যে এই পুলিটাকে মুক্তভাবে চলতে দেওয়া 2 সেকেন্ড পরে যদি সুতা কেটে দেওয়া হয়, তাহলে 5 কেজি ভরের বস্তুটা মোটামুটি সুতা কেটে দেওয়ার পরে আরো এই 2.1778 মিটার উচ্চতা অতিক্রম করবে। গেল প্রথম ম্যাথ। পরের ম্যাথে আসি। তো পরের ম্যাথটা এরকম যে m1 4 কেজি, m2 9 কেজি ভরদ্বয়কে পুলির উপর দিয়ে গতিশীল হতে দিলে m2 যখন ভূমিতে পৌঁছাবে, আচ্ছা চিত্রটা আমি এঁকে ফেলাই। চিত্রটা এরকম যে একটা পুলি, তো একটার ওজন m1 দেওয়া আছে 4 কেজি, আর একটার ওজন m2 ইকুয়াল টু 9 কেজি। তো এইটা ভূমি থেকে, যে 9 কেজি ভরের বস্তুটা ভূমি থেকে মোটামুটি 1.2 মিটার উচ্চতায় ছিল। এটা উচ্চতা, এর সাথে আবার লেখে নাই, জাস্ট উচ্চতা বোঝাচ্ছি এটাতে। সো এটা 1.2 মিটার উচ্চতায় ছিল। সো বলছে যে পুলিটাকে গতিশীল হতে দিলে m2 যখন ভূমিতে পৌঁছাবে তখন গতিশীল m1 এর ঊর্ধ্বমুখী বেগ কত? ওই যে সেম ম্যাথ, m2টা যখন এই 1.2 মিটার অতিক্রম করে ভূমিতে পৌঁছাবে তখন m1 ভরের বস্তুটা এই ঠিক 1.2 মিটার উপরে যাবে। সো এই 1.2 মিটার উপরে যাওয়ার পরে এর ঊর্ধ্বমুখী বেগ v ইকুয়াল টু কত হবে সেটা বের করতে হবে। সো এটা বের করার জন্য আমাদেরকে আবারও ত্বরণটা লাগবে, কারণ দেখো আমরা এটা কেমনে বের করব? আমরা বের করব ঠিক এমনে যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, তাই না? এখন ভি কত সেটা বের করতে হবে। স্কয়ারের জায়গায় স্কয়ার থাকলো, ইউ স্কয়ার আদি বেগ তো 0, আদি বলে তো কোনো বেগ ছিল না। সো 0 স্কয়ার প্লাস 2 ইনটু এই যে এটা দরকার হবে, এটাকে আমরা বের করব। আর এসটা কত হবে? এই যে 1.2, এটা যদি 1.2 মিটার নিচে নামে তাহলে এটা ঠিক 1.2 মিটার উপরে উঠবে, সেটা হবে 1.2। তো এখন এই যে ত্বরণ এটাকে দরকার হবে, সেই ত্বরণ এটা বের করে ফেলবো। a ইকুয়াল টু দেখাচ্ছিলাম m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইনটু জি। কিন্তু এখানে কথা হইতেছে m1টা কিন্তু m2 এর চাইতে ছোট হয়ে যাচ্ছে, এটা হতে দেওয়া যাবে না। আগে বড়টা মাইনাস ছোটটা, তারপরে বড়টা প্লাস ছোটটা ইনটু জি। সো এখানে হবে কি m2 মাইনাস m1, m2 মাইনাস m1, এটা না চেঞ্জ করলেও হয়তো, করলাম আর কি। সো m2 হচ্ছে 9 মাইনাস m1 হচ্ছে 4, 9 প্লাস 4 ইনটু 9.8। সো এটা ক্যালকুলেট করলে আছে 9 মাইনাস 4, 9 প্লাস 4 ইনটু 9.8, 2.769 3.769 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এটা ভূমি ছিল, ভূমির মতোই থাক। সো এই ত্বরণটা এখানে বসাই দেব 3.769। তাহলে ভি ইকুয়াল টু কি হবে? রুটটা ওই সাইডে চলে যাবে, 0 লিখলেও যা, না লিখলেও তা। সো 2 পয়েন্ট এই জায়গাটুকু 3.769 ইনটু 1.2। সো এটা ক্যালকুলেট করলে আসবে রুট ওভার 2 ইনটু 3.769 ইনটু 1.2,
3.007 3.007 এত মিটার পার সেকেন্ড। সো এটা যখন ভূমিতে পৌঁছাবে তখন এটার ঊর্ধ্বমুখী বেগ হবে 3.007 মিটার পার সেকেন্ড। এটাই অ্যান্সার গেল। এখন আসি ইসহাক স্যারের বইয়ে যে ম্যাথটা ছিল সেই ম্যাথটা নিয়ে। আচ্ছা, তো খেয়াল করো ইসহাক স্যারের বইয়ে ঠিক কত নাম্বার পেজ আমার সেটা খেয়াল নাই, বাট এটা ওই কনসেপ্টের ভিতরে নিউটনিয়ান মেকানিক্সের কনসেপ্টের ভিতরে 9 নাম্বার একটা ম্যাথ আছে এরকম, যে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত। এই যে এটা হচ্ছে ভূমি, এই হচ্ছে সে ভূমি, এটার সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি মসৃণ তলের শীর্ষে একটি ঘর্ষণহীন কপিকল যুক্ত আছে। যে এটা হচ্ছে একটা কপিকল, সেখানে কপিকলটা যুক্ত আছে। তো বলছে কি একটি সুতায় m1 = 2 কেজি ভরের একটি বস্তু খাড়াভাবে ঝুলিয়ে কপিকলের উপর দিয়ে নিয়ে এর অপর প্রান্তে যে এখানে একটা m1 ভর ঝুলাইছে, আর m1 সমান দেওয়া আছে 2 কেজি, আর m2 সমান দেওয়া আছে 3 কেজি। দেন বলছে কি যে যুক্ত করা হলো m2 ভরের বস্তুটিকে নত তলের উপর রাখলে এদের ত্বরণ কত হবে, মানে আলটিমেটলি ছেড়ে দিলে ত্বরণ কত হবে। তো খেয়াল করো, যারা শুধুমাত্র সূত্র দিয়ে ম্যাথ করতে চায়, যারা মানে মানে সূত্রের ডেরিভেটিভ দেখতে চায় না, তারা কিন্তু এই ম্যাথটাতে এসে ধরা খাবে। কারণ দেখো এখানে এই পুলিটা কিন্তু একদম সমান্তরালে নাই। সো আমরা যে এইটা দেখে আসছিলাম, ত্বরণের সূত্রটা দেখে আসছিলাম m1 - m2 / m1 + m2 × g, এই সূত্র দিয়ে কিন্তু ডাইরেক্ট ধরা খাবে, এই সূত্র দিয়ে কিন্তু হবে না। এটাকে যেভাবে ডেরিভেটিভ করে এই সূত্রটা নিয়ে আসছিলাম ঠিক সেভাবে এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে। তো দেখি এটা এই ম্যাথটা অ্যাকচুয়ালি কেমনে সলভ করা লাগবে। তো এখানে ভেক্টরের যে উপাংশ কনসেপ্টটা আছে সেই উপাংশের কনসেপ্টটা এখানে খাটানো লাগবে। তো আসো শুরু থেকে একদম শুরু করি। চিত্রটা যদি একটু পরিষ্কারভাবে, আচ্ছা চিত্র আঁকা লাগবে না, এখানে খেয়াল করো একটা বস্তু আছে কত m1, এটা নিচের দিকে m1g বল প্রয়োগ করবে। m1টার সাথে m1টাকে অভিকর্ষণ ত্বরণ g নিচের দিকে টানতেছে, মানে অভিকর্ষণ বল নিচের দিকে টানতেছে। সো এটার এই বরাবর হবে বল হবে m1g। কিন্তু এই যে এই বস্তুটার ক্ষেত্রেও নিচের দিকে যে অভিকর্ষ বলটা থাকবে সেটা m2g হবে, কিন্তু কপিকলের উপরে যে বলের প্রভাবটা সেটা হবে এদিকে তো টানটি একটা থাকবে, এই টান আর এই টান কিন্তু সমান, কিন্তু এইদিকে যে বলটা থাকবে এই বলটা হবে কত m2g sin θ। ঠিক আছে, এর আগে শুধুমাত্র ডাইরেক্ট m2g ইউজ করতাম, বাট এখানে m2g ইউজ করতে পারবো না, কারণ এটা নত তলের উপরে আছে। এখানে আমরা ইউজ করব m2g sin θ। এখন এটা ভাঙলাম কিভাবে, এই যেখানে কিন্তু একটু ভুল লেখা আছে, এটা হবে না, আমি ক্লিয়ার ভাবে এঁকে দেখাচ্ছি। এই ভূমি, এই 30 ডিগ্রি, এখন এখানে সে বাক্সটা আছে, তো এটা নিচের দিকে কাজ করতেছে m2g, কপিকলের সূত্রটা আছে এই বরাবর। তো এখন আমরা হিসাব করব কেমনে, আমরা তো এখানে হিসাব করতাম আগে যে t - m2g, আমরা হিসাব করতাম না, কিন্তু এই হিসাবটা করব কেমনে, এটা তো এই বরাবর আছে, এটা এই বরাবর। এখন এই হিসাবের সুবিধার জন্য এই m2g যেটা আছে খাড়া বরাবর যেটা আছে, এটাকে আমরা এই যে আনত তল আছে এই আনত তল বরাবর ভাগ করব। কিভাবে ভাগ করব, এটা ভাগ করব লম্বাংশ উপপাদ্য দিয়ে। এই বরাবর একটা লম্বাংশ উপপাদ্য নিব, মানে লম্বাংশ নিব, এই বরাবর আরেকটা লম্বাংশ নিব। সো এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে 90 - 30, এটা হবে 90 - 30, আর এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে 30 ডিগ্রি। ঠিক আছে, সো এই জায়গাটুকু হবে m2g cos θ অথবা cos 30 ডিগ্রি, আর এই বরাবর যে বেগটা থাকবে সেটা হবে m2g sin 30 ডিগ্রি। অথবা এটাকে এভাবে লিখতে পারো যে m2g cos, এই জায়গাটুকু হচ্ছে 90 - 30, সো cos 90 - 30 মানে কত sin 30, সো এই বরাবর বেগটা হবে m2g sin 30, আর এই বরাবর ছিল t, আর এখানে মোটামুটি এখানে কপিকলটা ছিল, এই বরাবর আরেকটা ভর ছিল m2। সো এটা আঁকি নাই কারণ এখানে সুন্দর মতো আঁকা আছে, বাট এখানে আমি আর অত জগা খিচুড়ি বাঁচাতে চাই না। এই যে m2 ভরের জন্য সেটা তোমরা এখান থেকে দেখতে পারো। গেল, তাহলে আসি এবার শুরু করি। যে আমরা জানি নিউটনের সেকেন্ড ল থেকে সামেশন অফ F = ma। সো এই m1 ভরের ক্ষেত্রে খেয়াল করো, m1 ভরের ক্ষেত্রে কি হবে, আচ্ছা এখানে আরেকটা কথা, যে m1 ভর হচ্ছে 2 কেজি, সেটা একদম খাড়া বরাবর আছে, আর m2 হচ্ছে কত 3 কেজি, সেটা আছে আনত তল বরাবর। তো এখানে কপিকলটা এই দিকে আসবে নাকি এই দিকে আসবে, এটা কিন্তু বোঝা টাফ, যে m1g টা নিচে নামাবে
নাকি এম টু জিটা নিচে নামাবে সেটা কিন্তু বোঝাটা টাফ, এখানে তুমি চোখে দেখে বুঝতে পারবা না। সো আমরা কি করব, আমরা যে কোনো একটাকে ধরে নিব যে হ্যাঁ এটা নিচে নামবে, দেন ধরে নেওয়ার পরে আমরা ম্যাথটা সলভ করব, ত্বরণ এটাকে বের করে ফেলবো। এখন যদি দেখি যে হ্যাঁ ত্বরণ এটা পজিটিভ আসতেছে, তাহলে আমরা বুঝবো যে ঠিক আছে আমরা যেটা ধরেছিলাম সেটাই ঠিক ছিল। বাট যদি ত্বরণ এটা নেগেটিভ আসে, ভ্যালু সেম আসবে, জাস্ট ত্বরণ পজিটিভ অথবা নেগেটিভ আসবে। বাট যদি ত্বরণ নেগেটিভ আসে তখন আমরা বুঝবো যে হ্যাঁ ত্বরণের মানটা ওইটাই, বাট ত্বরণটা জাস্ট উল্টা দিকে হবে, আমরা যেদিকে ধরছিলাম সেদিকে হবে না। সো এই ম্যাথের ক্ষেত্রে যেটাকে ইচ্ছে সেটাকে ধরতে পারো, বাট আমি ধরে নিলাম কি যে এম অন জিটা, আমি কিন্তু অ্যাকচুয়ালি জানতাম না, আমি যখন প্রথম এটা সলভ করি তখন এটা জানতাম না। সো আমি এখনো ধরে নিই যেটা আমি জানতাম না। তাহলে এম অন জিটা নিচের দিকে আসবে, এটা আমি ধরে নিলাম। তাহলে এম অন জি নিচের দিকে আসতেছে, টি উপরের দিকে কাজ করতেছে, টি উপরের দিকে, এম অন জি নিচের দিকে, বাট এটা স্টিল নিচের দিকে আসতেছে, সেটা আমরা ধরে নিছি। তাহলে কি হবে, এম অন জিটা তুলনামূলক বড়। তাহলে এম অন জি মাইনাস টি ইজ ইকুয়াল টু এম অন এ। ঠিক আছে, যেহেতু এই এম অনটা নিচে দিকে গতিশীল হচ্ছে, সো এটা ত্বরণ হবে এম অন এ। আর সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ না, তো সামেশন অফ এফ কি, এই এম অন ভরের উপরে নিচের দিকে একটা বল কাজ করছে, উপরের দিকে আরেকটা বল কাজ করতেছে। সো আলটিমেটলি হবে এম অন জি মাইনাস টি। যদি টিটা বড় হতো, মানে আমরা যদি ধরে নিতাম যে এম টু জিটা নিচের দিকে আসতেছে, এটা উপরের দিকে উঠছে, তখন আমরা ধরে নিতাম যে টিটা বড় হবে, তখন আমরা লিখতাম টি মাইনাস এম অন জি ইকুয়াল টু এম অন এ। বাট আমরা যেহেতু ধরে নিছি যে এই এম অন জিটাই নিচের দিকে আসবে, সেহেতু হবে কি এম অন এ। সেম ভাবে এম টু এর জন্য হবে কি, উপরের দিকে কাজ করতেছে টি, নিচের দিকে কাজ করতেছে এম টু সাইন থেটা, স্টিল এটা উপরের দিকে যাচ্ছে সেটা আমরা ধরে নিচ্ছি, সেহেতু আমরা লিখব যে টি মাইনাস এম টু জি সাইন থেটা, ঠিক আছে, ইকুয়াল টু সাইন থেটা ইকুয়াল টু এম টু এ। এখন যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে টি টি কাটাকাটি যায়, জাস্ট আমরা যোগ করতেছি, টি টি কাটাকাটি যায়, এটি এটি কাটা, এখানে যোগ করতেছি, তাহলে আলটিমেটলি এখানে থাকবে এম অন জি মাইনাস এম টু জি, এই যে সাইন থিটা, এখানে কিন্তু ডাইরেক্ট এম টু জি নাই, ইকুয়াল টু কি হবে এম অন এ প্লাস এম টু এ। এটাকে যদি সাজাই লিখি, এটাকে কমন নিয়ে ফেলাই, তারপর এম ওয়ান এম টুটাকে ওর পাশে পাঠিয়ে দিই, তাহলে আলটিমেটলি হবে এম ওয়ান মাইনাস এম টু সাইন থিটা ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি। তো সবগুলো মান যদি বসাই দিই, এমান কত, এমান হচ্ছে যেটা তুলনামূলক বড়, আচ্ছা ছোট বড় এখানে ম্যাটার করবে না, এমান হচ্ছে 2 কেজি, 2 মাইনাস এম টু কত 3 সাইন থেটা, থেটার মান কত 30 ডিগ্রি, ডিভাইডেড বাই 2 প্লাস 3, এখানে কিন্তু সাইন 30 নাই, কেয়ারফুল, ইন্টু জি এর মান হচ্ছে 9.8। সো এটা ক্যালকুলেট করলে আসবে 2 মাইনাস 3 সাইন 30 ডিভাইডেড বাই 2 প্লাস 3 ইন্টু 9.8, সেটা আসবে 0.98। সো ত্বরণের মান হচ্ছে 0.98 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই আনসার, যেহেতু ত্বরণটাই চাইছিল সেহেতু এটাই আনসার হবে। সো আই হোপ এ পর্যন্ত বুঝতে পারছো। আর এ পর্যন্ত যদি কেউ এসে থাকো, তাহলে যদি তোমাদের ক্লাস নিয়ে কোনো রেকমেন্ড থাকে যে ভাইয়া এমনি করলে আর একটু ক্লাসটা বেটার হয়, বা হাতের লেখা আর একটু ভালো করতে হবে, বা এসে হ্যাঁ, যদি কোনো রেকমেন্ডেশন থাকে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।